মুহূর্তে সবথেকে বড় যে খবরের দিকে আমাদের নজর থাকবে তা অবশ্যই শেখ শাহজাহান হাইকোর্টে ফের ধাক্কা। শেখ শাহজাহানের আরো একবার জানাবো আপনাদেরকে, হাইকোর্টে ফের ধাক্কা। শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদন খারিজ করলো বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে বড় খবরের দিকে আমাদের নজর থাকবে। হাইকোর্টে ফের ধাক্কা। শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদন খারিজ করলো বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রয়েছেন। আমি প্রিয়াঙ্কার কাছে চলে যাবো। প্রিয়াঙ্কা, এই মুহূর্তে তোমার কাছে এই বিষয়ে আর কি আপডেট রয়েছে? গুরুত্বপূর্ণ বিষয়, শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদন খারিজ করা হলো কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের তরফ থেকে। পিএমএল এর মামলায় পিএমএ অ্যাক্টে যেই মামলা এফআইআর তার নামে রয়েছে, ইআইআর তার নামে রয়েছে, সেইটাকে চ্যালেঞ্জ করে তিনি এসেছিলেন, আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। তার আগে নিম্ন আদালতে আগাম জামিনের আবেদন জানানো হয়েছিল পিএমএল এ মামলার ক্ষেত্রে, সেক্ষেত্রে আগাম জামিনের আবেদন খারিজ হয়। তারপরে নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে শেখ শাহজাহান আসে হাইকোর্টে এবং সেক্ষেত্রেও আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে আগাম জামিনের আবেদন খারিজ করা হলো। লোয়ার নিম্ন আদালত, কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে সমস্ত দরজা বন্ধ শেখ শাহজাহানের জন্য। বাকি রয়েছে সুপ্রিম কোর্টের দরজা। সুপ্রিম কোর্টে শেখ শাহজাহান যায় নাকি সেদিকে যেরকম নজর রাখতে হবে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রথম দিনই শেখ শাহজাহানের আইনজীবীর তরফ থেকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণের জন্য দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে প্রধান বিচারপতি স্পষ্ট মন্তব্য করেছিলেন শেখ শাহজাহানের আইনজীবীর প্রতি, আগামী 10 বছর আপনার মক্কেলের জন্য আপনাকে অনেক ছোটাছুটি করতে হবে, আপনার কাজের প্রেশার অনেকটা বাড়বে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো শেখ শাহজাহানের আগাম জামিনের যে আবেদন, সে আবেদন খারিজ করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হয় শেখ শাহজাহানের তরফ থেকে অথবা ইডির তরফ থেকে বা পিএমএল অ্যাক্ট অর্থাৎ রেশন দুর্নীতির ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকে নজর থাকবে। এবং এই আবেদন রিজেক্ট করার আগে খারিজ করার সময় বিচারপতি স্পষ্ট পর্যবেক্ষণ, ইডির তরফ থেকে আগাম জামিনের বিরোধিতা করে যেই তথ্য আদালতে হাজির করা হয়েছে, পেশ করা হয়েছে, তা দেখে আদালত মনে করছে শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদন কোনোভাবেই মঞ্জুর করা যায় না। সেই কারণে এই আগাম জামিনের আবেদন খারিজ করা হয়েছে বিচারপতি দেবাংশু বসাকের এজলাসের তরফ থেকে। পরিকল্পিতা একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। আর এবারে যে খবরের দিকে নজর রাখবো আমরা, টিকিট না পেয়ে আবারও কি বিজেপির পথে অর্জুন সিং? কেননা আমরা দেখতে পাচ্ছি যে ছবিগুলো দেখা যাচ্ছে, অর্জুন সিং এর যে অফিস রয়েছে সেই অফিস থেকে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরে গিয়েছে। আর এরপরেই প্রশ্ন উঠছে যে টিকিট না পাওয়ার ফলে কি আবারও বিজেপির দিকে পা বাড়াচ্ছেন তিনি? ব্যারাকপুরে দল গুরুত্বপূর্ণ নয়, প্রার্থী গুরুত্বপূর্ণ। দল আমার সঙ্গে যা ব্যবহার করেছে মানুষ দেখেছে। এবং এর পাশাপাশি অর্জুন সিং আরো কি বলেছেন তিনি শোনাবো আপনাদের একবার। আমি জ্ঞান পেলাম, আমি আমার যে জায়গা ছিল আমি ভুল করেছিলাম। আমি প্রকাশ্যে আপনাদের কাছে ভুল স্বীকার করছি, ভুল করেছিলাম। ভুল আমার ছিল, ভুল থেকে অনেক কিছু শিক্ষা নিলাম। এটা পুরো একটা বই তৈরি হয়ে যাবে, বইটা তো বলতে পারবো না। কিন্তু একটা জিনিস আমি দেখলাম, এই ব্যাপারে আমার থেকে বেশি আমার ছেলে দূরদর্শী আছে। সে আমাকে বারবার বলতো যে তোমাকে এরা টিকিট দেবে না, তোমাকে এরা অসম্মান করছে, ইটস এ প্ল্যান, এটা প্ল্যান তহত এই কাজগুলো হচ্ছে। ছেলের কথাই সত্যি হলো। এখানে আমি স্বীকার করছি কি আমার রাজনীতি জীবন অনেক বেশি, কিন্তু ওর কাছে আমাকে শিখতে হলো। সংশোধনে তো সময় বলবে। অভিজিৎ গাঙ্গুলি গেলেন তো, অর্জুন সিং এর বক্তব্য আপনারা শুনলেন। আর এবারে আপনাদেরকে শোনাবো গতকাল এই বিষয় নিয়ে ফিরহাদ হাকিম তিনি ঠিক কি বলেছিলেন, শোনাবো একবার আপনাদের। কালকে আমার সাথে কথা হয়েছে, আমি বলেছি ওকে অল্টারনেটিভ একটা প্রপোজাল, এবং ও আমাকে বলেছে যে না আমি কোথাও যাচ্ছি না, কিন্তু নিশ্চিতভাবে আমার একটা এক্সপেকটেশন ছিল, সেটা ইয়ে হয়েছে। সেটা দলের ডিসিশন, তুই থাকিস যাস না, দলের মধ্যেই থাক, দলে আমরা একটা অন্য অ্যাকোমোডেশন তোকে করে দেবো। দলের অ্যাপ্রুভাল নিয়েই বলেছিলাম যে আমরা অল্টারনেটিভ তোকে একটা ব্যবস্থা করার ভাবছি।
আপনাদের শোনালাম ফিরাদ হাকিম তিনি ঠিক কি বলেছেন, তবে প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অর্জুন সিং তিনি কি আবারও কি তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন, কেননা টিকিট না পাওয়ার জেরে যে তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন, এর পাশাপাশি তার সেই অফিস থেকে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরে গিয়েছে এবং তিনি যে বক্তব্যগুলো রাখছেন তাতে কিন্তু এক প্রকার স্পষ্ট যে এই মুহূর্তে তিনি কি বিজেপির দিকে পা বাড়াচ্ছেন, আবারও কি অর্জুন সিং বিজেপিতে ফিরে যাচ্ছেন, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। এবং আপনাদেরকে শোনালাম যে সেখানে অর্জুন সিং তিনি কি বলছেন, তার কি বক্তব্য। আমরা দেখেছি যে জবে থেকে এই প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে ব্যারাকপুরে, সেখানে তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে এবং সেই নাম ঘোষণার পর থেকেই অর্জুন সিং এর গলায় আক্ষেপের সুর, শুধুমাত্র অর্জুন সিং এর গলায় আক্ষেপের সুর বললেই ভুল হবে, অর্জুন সিং এর যারা অনুগামীরা রয়েছেন তারা রীতিমতো সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন এবং সেই ছবিগুলো রাজ্যের মানুষ দেখেছে। তারপরে অর্জুন সিং তিনি যে বক্তব্য রাখছেন তাতে এক প্রকার স্পষ্ট হয়ে যাচ্ছে যে তিনি এই বিষয়ে যথেষ্ট ক্ষুব্ধ এবং প্রশ্ন উঠছে এইবারে কি অর্জুন সিং তাহলে আবারও বিজেপিতে কি ফিরে যাবেন, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। গতকাল আমরা দেখলাম অর্জুন সিং এর যে অফিস, সেই অফিস থেকে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি রয়েছে সেই ছবি সরে গিয়েছে এবং স্বভাবত এই সমস্ত বিষয়ের পর থেকেই প্রশ্ন উঠেই আসছে। তবে আমরা দেখলাম যেদিন প্রার্থী তালিকা ঘোষণা হলো তৃণমূলের ব্রিগেডের সভা থেকে, সেখান থেকে প্রার্থী তালিকা ঘোষণা এবং তারপর থেকেই অর্জুন সিং এর গলায় একটা আক্ষেপের সুর ছিল এবং ঠিক কি বলছেন অর্জুন সিং আরো একবার শোনাবো আপনাদেরকে। আমি জ্ঞান পেলাম, আমি আমার যে জায়গা ছিল আমি ভুল করেছিলাম, আমি প্রকাশ্যে আপনাদের কাছে ভুল স্বীকার করছি, ভুল করেছিলাম, ভুল আমার ছিল। ভুল থেকে অনেক কিছু শিক্ষা নিলাম, এটা পুরো একটা বই তৈরি হয়ে যাবে, বইটা তো বলতে পারবো না, কিন্তু একটা জিনিস আমি দেখলাম এই ব্যাপারে আমার থেকে বেশি আমার ছেলে দূরদর্শী আছে, সে আমাকে বারবার বলতো যে তোমাকে এরা টিকিট দেবে না, তোমাকে এরা অসম্মান করছে, ইটস এ প্ল্যান, এটা প্ল্যান তহত এই কাজগুলো হচ্ছে। ছেলের কথাই সত্যি হলো, এখানে আমি স্বীকার করছি কি আমার রাজনীতি জীবন অনেক বেশি, কিন্তু ওর কাছে আমাকে শিখতে হলো। সংশোধনে তো সময় বলবে। আপনাদের শোনাচ্ছে অর্জুন সিং তিনি ঠিক কি বলেছেন এবং সেই বক্তব্য আপনাদের শোনালাম। স্বভাবতই আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। আমি জগন্নাথবাবুর সঙ্গে কথা বলার চেষ্টা করবো। জগন্নাথবাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। অর্জুন সিং টিকিট না পেয়ে যে ধরনের মন্তব্য করছেন তাতে কি মনে হয় যে তৃণমূল প্রীতি ঘুচে গেছে? দেখুন, একটা কথা, বিজেপি হচ্ছে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সে দল ছাড়াটা এটা স্বাভাবিক, ভুল তো অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূলের প্রীতি থাকার কোনো মতেই কথা না। তৃণমূল এখন চোরেদের দল, ধর্ষকের দল এবং কাটমানি খাওয়ার দল, সরকারি প্রকল্প মারার দল, তাই সেই দলে কোনো ভদ্রলোক থাকতে পারার কথা নয়। কেউ হয়তো বাধ্য হয়ে কেসের ভয়ে থাকেন, তাই চোর ডাকাত ছাড়া কিছু ভালো মানুষ মিথ্যা কেসের ভয়ে আছেন, তারা তৃণমূলে থাকবেন না, এটাই স্বাভাবিক। জগন্নাথবাবু, যদি বিজেপিতে ফিরতে চান অর্জুন সিং, তাহলে কি আপনারা ফেরাবেন? দেখুন, সেটা আমার কথা নয়, সেটা কেন্দ্রীয় নেতৃত্ব বিচার করবেন। আমি একজন সাধারণ দলের সৈনিক, তাই এর উত্তর দেওয়া আমার কাজ নয়। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সঙ্গে। শুধুমাত্র অর্জুন সিং নয়, এবারে
কি অর্জুন সিং এর পথেই হুমায়ুন কবির? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন, কেননা লোকসভায় টিকিট না পেয়ে অভিমান, দলের বিরুদ্ধে আবারও বিস্ফোরক হুমায়ুন কবির এবং দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন ভরতপুরের এই বিধায়ক। তিনি বলছেন দলে পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া হয় না, আমাকে দল অসম্মান করে চলেছে। টিকিট না পাওয়ায় ক্ষোভ প্রকাশ হুমায়ুনের। রাজনীতিতে সবকিছুই হতে পারে, কমিশনের বিজ্ঞপ্তির পর সিদ্ধান্ত নেব। দল বদল নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য হুমায়ুন কবিরের। আরো একবার জানাবো আপনাদেরকে, হুমায়ুন কবির তিনি লোকসভার টিকিট না পেয়ে আবারও বিস্ফোরক, এবারে দলের বিরুদ্ধেই তিনি ক্ষোভ উগড়ে দিচ্ছেন। তিনি বলছেন দলে পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া হয় না, আমাকে দল অসম্মান করে চলেছে। ঠিক কি বলেছেন হুমায়ুন কবির, শোনাবো আপনাদের। 2016 সালে যেটা ঘটেছিল, আমার বিরুদ্ধে তৃণমূলের একটা অংশ, সেই সময় মুর্শিদাবাদ জেলার যিনি অবজারভার ছিলেন, রাজ্যের মন্ত্রী ছিলেন, তারা একযোগে আমার বিরোধিতা করে আমাকে যাতে টিকিট মমতা ব্যানার্জি না দেয় তার ব্যবস্থা পাকা করেছিলেন। আর বর্তমানে নিয়ামত শেখ আর হুমায়ুন কবিরকে যেভাবে দলের রাজ্যের নেতৃত্বের একটা অংশ পদে পদে অসম্মান, আন্ডার এস্টিমেট করে চলছে, এর যোগ্য জবাব নিয়ামত শেখ আর হুমায়ুন কবির দেবে সময় মতো। বহরমপুরের মতো জায়গায় অধীর চৌধুরীকে হারাতে গেলে, অধীর চৌধুরীর ভাবে রাজনৈতিকভাবে তার যে দূরদর্শী, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় এই অধীর চৌধুরীকে কোনো অন্য রাজ্য থেকে খেলোয়াড় এনে বা কলকাতায় থেকে গায়ক নিয়ে গিয়ে তাকে যে পরাস্ত করা যাবে না, সেটা এর আগে প্রমাণিত।